তো এই প্রথমবার আমরা হরিপালের উপর দিয়ে যাচ্ছি। এবারে আমরা অন্য রুট ধরেছি, তার কারণে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখো, এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটার কথা আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম। রোদ্দুরটা এমন বেরিয়েছে যেন মনে হবে একদম কি বলে ঝলমলে রোদ্দুর, আর তার সঙ্গে আবার হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে। জাস্ট উদয়নারায়ণপুর পার করে কিছু কিলোমিটার এসে এক জায়গায় দাঁড়িয়েছি। এইটাই হচ্ছে কিন্তু দামোদর নদ। সব থেকে বেশি বৃষ্টি কিন্তু এই সময়টা এসেছে, যাই বলো বিখ্যাত বৃষ্টি হচ্ছে এই সময়টায়। পুরো মেয়েদের মতো লাগছে না? মানে মেয়েরা যেমন ড্রেস পরে শিখছে এরকম টাইপের লাগছে। মানে এই হচ্ছে সৈকত সুন্দরী রোড, আর এইখানের ভিউটা দেখতে পাচ্ছ তো কি দারুণ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সব ভালো আছো। তো প্রথমে আমি তোমাদেরকে জাস্ট সোমনাথের লুকটা একবার দেখাই। যেহেতু সোমনাথের আশা কোনো নিশ্চয়তা ছিলই না, সেই জন্য লুকটা আগে দেখালো, বুঝলে তো। তারপরে আমি তোমাদেরকে আমার লুকটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার লুক, আর এই হচ্ছে ভাই। আমরা বেশি কিছু নিইনি। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে, বাকি সব কিছু ঘটনাগুলো বলা হবে, যে আজকে মানে আমাদের প্রিপারেশন কিভাবে নিয়েছি আর কিভাবে বেরিয়েছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হরিপালের রেল গেটে, আর এইখানে চা খেলাম। আমি এই মাত্র জাস্ট সোমনাথকে বলছিলাম, আই দেখ এটা খুঁড়ে দিয়েছে, এই লাইনটা ধবাং ধবাং করছিল তো। মানে সোমনাথকে আমি এইমাত্রই বলছিলাম যে মানে আমরা 2-2.5 বছর বেরোচ্ছি, 2-2.5 বছর কি হয়তো 3 বছরও হতে পারে, বেরোচ্ছি ট্রিপে। তো এই প্রথমবার আমরা হরিপালের উপর দিয়ে যাচ্ছি। দেখো আমাদের বাড়ি হচ্ছে হরিপালেই, মানে হরিপাল থেকে জাস্ট 5-7 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তো হরিপালের উপর দিয়ে কিন্তু কোথাও আমরা যাইনি, এই প্রথমবার যাচ্ছি হরিপালের উপর দিয়ে, তাও আবার এই বৃষ্টি ভেজা রাস্তায়, বৃষ্টি ভেজা ওয়েদার। সো যাই হোক, আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই যে আমরা আজকে কোথায় যাচ্ছি, কোথায় বেরিয়েছি। অবশ্য আমার থাম এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তবু জাস্ট আমি তোমাদেরকে একবার বলে দিই, আমরা কিন্তু দীঘায় যাচ্ছি। আর মানে একদিনের জন্য আমরা দীঘায় যাচ্ছি, একদিনের জন্য নয়, এক বেলার জন্য দীঘায় যাচ্ছি। আমরা এই ভোরবেলায় বেরিয়েছি, এখন বাজছে 5টা বাজছে। 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে বেরোতে বেরোতে মোটামুটি প্রায় 40 মিনিট কেটে গেল। তার কারণ হচ্ছে এই বৃষ্টি হবে ভাবতে পারিনি। ওয়েদার আমি কালকে চেক করে যেটা দেখছিলাম যে মনে হচ্ছিলো যে বৃষ্টিটা এই টাইমটাই হবে না, বৃষ্টিটা বেলার দিকে একবার হবে, তারপরে আবার সেই বিকালের দিকে দেখাচ্ছিল। আর দীঘার ওয়েদার আমি চেক করে দেখছিলাম যে সকাল আর দুপুরের পর থেকে আবার বৃষ্টি হবে। তো এবারে আমরা অন্য রুট ধরেছি, তার কারণে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এবারে যাব জাঙ্গিপাড়া হয়ে, জাঙ্গিপাড়া উদয়নারায়ণপুর হয়ে আমতায় উঠবো, দিয়ে আমতা থেকে তারপরে আমরা ওই বাদশাহী রোড ধরবো, বাদশাহী রোড ধরে তারপরে আমরা কিন্তু দীঘা রোড ধরে নেবো। তো এবারে আমাদের রোড মানে রোডের যে ডাইরেকশান রয়েছে সেটা হচ্ছে এইটা। আর বাকি কতক্ষণ সময় লাগে না লাগে একবার এবারে দেখার আছে, রাস্তাটা কেমন হবে না হবে, কারণ প্রথমবার যাচ্ছি এই রাস্তা দিয়ে আমি। তো আমরা কিভাবে বেরিয়েছি তোমাদেরকে চলো সেইটা বলি। চলো আগে হরিপাল পার হয়ে যাই, হরিপাল পার হয়ে জাঙ্গিপাড়া রোডটা ধরি, তারপরে ওখানে যেতে যেতে বলবো, আর ওই রাস্তাটাও তোমাদের দেখা হয়ে যাবে। আমরা এখন পার করছি, এটা হচ্ছে হরিপাল বড় বাজার, হরিপাল বড় বাজার পার করছি। আর একটা কথা হচ্ছে, যে যাই বলুক, তবে আমার মনে হয় এই বৃষ্টি ভেজার দিনে যদি ঠিকঠাক প্রিপারেশন থাকে, তবে বৃষ্টি ভেজার দিনে রাইডে মজা আছে। মানে বৃষ্টিও হবে, রাইড করব, দুর্দান্ত মজা। কারণ এর আগে যখন আমরা গেছিলাম মানে একটা ট্রিপে পুরীতে গেছিলাম যখন, তো পুরীতে যেদিন যাই সেদিন ভোরবেলা থেকে বিরাট বৃষ্টি হচ্ছিল, আর আগে থেকে প্রিপারেশান ছিল যে আমরা অমুক দিনে বেরোবো, কিন্তু দেখি সকালবেলা মানে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি বিরাট বৃষ্টি হচ্ছে। ওসব বৃষ্টি মানামানি সিন নেই, চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে মানে বিখ্যাত মজা এসেছিলো, সেই দিনটা মনে পড়ছে আজকে আবার। দেখো এখন এই মুহূর্তে ভিডিও কোয়ালিটিটা খারাপ হতে পারে, তার কারণ হচ্ছে মানে
বৃষ্টি হচ্ছে তো তার কারণে আমি আমার ক্যামেরাকে ওয়াটারপ্রুফ করেছি। ওয়াটারপ্রুফ করার জন্য আমি একটা পলিথিনের কভার লাগিয়েছি, আর ওই কভারটা লাগিয়ে হয়তো ভিডিও কোয়ালিটিটা খারাপ হতে পারে, সেই জন্য আমি এখন এই দিকটা বেশি ভিডিও করব না। যদি বৃষ্টি ছাড়ে তাহলে কভারটা খুলে তারপর ভিডিওটা করলে বেস্ট হবে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশান। তো প্রিপারেশানটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমরা জাস্ট গজার মোড় পার করলাম এই মাত্র। গজার মোড়টা পার করে আমরা এখন কিন্তু জাঙ্গিপাড়া রোড ধরে নিয়েছি। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গজার মোড় থেকে জাঙ্গিপাড়া রোড, আর এই জাঙ্গিপাড়া রোড ধরে আমরা এখন যাচ্ছি। সো আমাদের প্রিপারেশানটা কীরকম ছিল, প্রথমত হচ্ছে আমাদের অনিশ্চয়তা ছিল, মানে দুজনেরই। আমার তো বিশেষ করে অনিশ্চয়তা ছিলই, কারণ আমার বাড়িতে এখন একটা বিপদ হয়েছে। সেই বিপদের কারণে আমি কিন্তু মানে দোনো ছিলাম যে বেরোবো না। শেষবেলায় আমি মানে ডিসিশন নিয়ে নিলাম যে যা হয় হবে, বেরিয়েই পড়ি, চলে তো আসবো আজকেই। হ্যাঁ, আর সোমনাথের ব্যাপারটা হচ্ছে কি, সোমনাথের ব্যাপার হচ্ছে যে ওর যাওয়ার এরকম ব্যাপার ছিল, কারণ ওর সঙ্গে আরেকজন যাওয়ার কথা ছিল, সে একজন যাবে হবে, সে বেরোতে পারেনি। দিয়ে সোমনাথ, আমি সন্ধ্যেবেলা এসে জিজ্ঞাসা করলাম, অফিস থেকে ফেরার সময় ওকে জিজ্ঞাসা করলাম, বলছে না এরম ব্যাপার, আমি তো যেতে পারবো না। তারপরে ওকে আমি বললাম, শোন আমার কাছে, আমি চুপি একটা কথা বলি। বলছে কি? ওকে বলছি যে আমি কিন্তু যাচ্ছি। বলছে হ্যাঁ তুমি যাচ্ছ একাই? আমি একাই যাবো। আমি দেখ এরকম আমি মনে একটু ঠিক করেই রেখেছিলাম যে এখন থেকে কিছু নয়, যা হবে সময় আসুক, সময় দেখা যাবে। কারণ আমাদের সময়ই বলে দেয় যে আমাদেরকে কি করতে হবে। আমরা যতই চিন্তাভাবনা, যতই প্ল্যানিং করি না কেন, আমাদের প্ল্যানিং মতো সব কিছু কাজ হয় না। এটা কি হচ্ছে কেসটা? কিছু তো একটা সমস্যা হচ্ছে ভাই, ক্যামেরায় কিছু তো একটা সমস্যা হচ্ছে, কিছু একটা নোটিফিকেশান দিচ্ছে, আমি বুঝতে পারছি না। জল ঢোকার তো গল্প নেই, কারণ পুরো আমি কভার করে দিয়েছি। একটুখানি গল্পটা খালি বলে দিই এইখানটা ব্যাপারটা। তো সময় আমাদের বলে দেয় যে কি করা যাবে না করা যাবে। তো আমি ফাইনালি আলটিমেট আমি ডিসাইড করেই নিলাম যে আমি বেরোবোই, যা হবে হবে। কারণ আমি এমনিতে অনেক দিন হয়ে গেল ভিডিও সেভাবে পোস্ট করতে পারিনি, ছাড়তে পারিনি। তাই আমার চ্যানেলেরও মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে, তার সাথে সাথে হ্যাঁ আমার যে সামান্য মানে আর্নিংটা হচ্ছে সেটাও ডাউন হয়ে যাচ্ছে, একদমই আর্নিং হচ্ছে না। তো আমি ভাবছি এরকম চালালে তো হবে না। ক্যামেরা আমি মানে আমার চ্যানেল আমি বহুত কষ্টে অনেক পরিশ্রম করে তৈরি করেছি এই চ্যানেলটাকে। আর এখন যদি আমি মানে ভালো সময়ে এসে আমি যদি কাজ করি, তাহলে তো আমার চ্যানেল থেকে সবাই বেরিয়ে চলে যাবে, কেউ তো আর আমার চ্যানেলে থাকবেই না, আমার ভিডিও দেখবেই না। তো সেই জন্য আমি ভাবলাম না, যা হয় হবে, বেরোতেই হবে আমাকে, কারণ এটাও হচ্ছে আমার একটা কাজ। হ্যাঁ, এটা নিয়েও আমি একটা স্বপ্ন দেখেছি। সেভাবে প্রিপারেশান নিয়ে বাড়িতে কিছু না বলে, কাউকে না জানিয়ে আমি বেরিয়ে পড়েছি। 27 জুন 2025, আজকের এই দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন। কেন কেন বললাম ঐতিহাসিক দিন? হয়তো ভাবছো কেন বললাম। সো চলো আমি ব্যাপারটা বলি। আজকে হচ্ছে মানে প্রথমবার দীঘার জগন্নাথ ধামে রথযাত্রা, আর সেই রথযাত্রার উপলক্ষে কিন্তু আমরা বেরিয়েছি আজকে দীঘার উদ্দেশ্যে, রওনা নিয়েছি আজকে দীঘার উদ্দেশ্যে। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে দীঘার প্রথমবার রথযাত্রা, মানে দীঘার জগন্নাথ ধামের প্রথমবার রথযাত্রা, সেই রথযাত্রা দেখাবার জন্যই কিন্তু আজ আমি বেরিয়ে পড়েছি। তো এই ভিডিওটা যে ভিডিওটা তোমরা দেখছো, এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু পরে পোস্ট করছি। আর আমি আগে যেটা পোস্ট করব সেটা হচ্ছে মানে রথযাত্রার ভিডিওটা। তো আমরা এখন এসে পৌঁছেছি জাঙ্গিপাড়ায়। আর জাঙ্গিপাড়ায় এসে পৌঁছাতেই যেটা দেখতে পাচ্ছি যে সকালবেলায় কিন্তু লরিগুলো জ্যাম লাগিয়ে দিয়েছে। পিছনে জাঙ্গিপাড়াটা পার করে এসে আমরা এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আর পিছন থেকে রোদ্দুরটা এমন বেরিয়েছে যেন মনে হবে একদম কী বলবো ঝলমলে রোদ্দুর, আর তার সঙ্গে আবার হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে। মানে একদিকে রোদ্দুরও দেখতে পাচ্ছি, আবার একদিকে বৃষ্টিও দেখতে পাচ্ছি। আমরা এখনও পর্যন্ত যে রাস্তাগুলো দিয়ে এলাম, রাস্তা কিন্তু খুবই ভালো। আর আমি হয়তো এতক্ষণ অনেকটা দূরেই চলে যেতাম, শুধু সোমনাথ ওর গাড়ি একটু ডিস্টার্ব করছে বলে ও আসতে পারছে না, নাহলে আমি এতক্ষণ উদয়নারায়ণপুর পার করে সত্যি কথা বলতে অনেক দূরই চলে যেতাম। সো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জাঙ্গিপাড়া থেকে উদয়নারায়ণপুর রোড। আর রাস্তাটা খুবই ভালো, কোনো ডাউট নেই, কোনো সমস্যা নেই। চাইলে তোমরা এই রাস্তাতে অবশ্যই যেতে পারো, দীঘায় যদি যেতে চাও, মানে যারা হরিপাল থেকে যাবে আর কি, হরিপালের আশপাশ থেকে যাবে তাদেরকে বলছি, চাইলে অবশ্যই কিন্তু যেতে পারো এই রাস্তাটা দিয়ে, কোনো সমস্যা নেই। বাকি আগে চলো কী আছে না আছে সেটা তো দেখাই যাবে। উদয়নারায়ণপুর থেকে আমতা রোডটা কেমন হয় না হয় সেটা নিয়ে একটুখানি আমার ডাউট আছে। যে মানে ট্রান থেকে যে টার্নিংটা থেকে এখানটাকে বলে রহিমপুর। দেখো এই যে গ্রাউন্ডটা রয়েছে, এটা রহিমপুর গ্রাউন্ড বলে। এখান থেকে আমরা এখন বাঁ দিকে বাঁকবো,
আর এই দিক থেকে এখান থেকে বাঁদিকে বাগামানি আমরা কিন্তু ধরে নিচ্ছি উদয়নারায়ণপুরের রোড। আর তার আগে আমরা পার করব কিন্তু মাঝে মাঝে নদীর নামটা না আমি ভুলে যাই, মানে আমাদের এত পরিচিত নাম তারপরেও কেন ভুলে যাই আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ মনে পড়েছে, দামোদর নদ। মনে পড়েছে দামোদর নদ। তো আমরা এক্ষুনি পার করবো দামোদর নদ। আর দামোদর নদ পার হওয়ার সময় না মানে উদয়নারায়ণপুর এন্টার করার আগে যে ব্রিজটা পড়ে, ব্রিজটা কিন্তু ভাই ধাসু করেছে, ধাসু মানে হেভি লেভেল করেছে, দারুণ। ওখানটা মানে একটা কি বলবো পর্যটন কেন্দ্র টাইপের হয়ে গেছে, মানে অনেক লোক কিন্তু অনেক ছেলেরা কিন্তু ওখানে মানে জাস্ট চিল করতে আসে সন্ধ্যাবেলার দিকে পিকনিকের টাইমে, অর্থাৎ ওই জানুয়ারি মাসে কিন্তু বহুত মানুষ আসে ওখানে পিকনিক করার জন্য, সেটা আমি দেখেওছি। এই দেখো এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটার কথা আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম। কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ তো জায়গাটা, হেভি লাগছে কিন্তু। মানে এই ব্রিজটা যখন উদ্বোধন হয়েছিল তখন আমি ভিডিও করতাম না, কিন্তু তখন আমার মনে হয়েছিল যে একবার যাবো এখানে, জায়গাটা কেমন দেখে আসবো। তো তারপরে এদিকে একবার এসেছিলাম, তখন দেখেছিল। আর এখন কিন্তু দামোদর নদে ভালোই জল বইছে দেখতে পাচ্ছ, কারণ কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে লাগাতার, তার কারণে ভালোই জল কিন্তু বইছে। আর এই ব্রিজ পার করা মানেই আমরা কিন্তু এবার উদয়নারায়ণপুরে এন্টার করব, উদয়নারায়ণপুরে ঢুকবো। আমরা ওদিক দিয়ে যাই ফুরফুরা জগৎবল্লভপুর মুন্সিরহাট, আমরা যাই ওই দিক দিয়ে, মানে এটা দিয়ে প্রথমবার যাচ্ছি। তবে এখনও পর্যন্ত এই দিকটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, মানে এই রুটটা নিয়ে এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এ দেখো এই বর্ডারগুলো দেওয়া থাকে, বর্ডারের এই দিক দিয়ে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে ওই দিক দিয়ে, তার কারণটা কি এদিকে বাসটাকে দাঁড় করে রেখে দিয়েছে, কিছু করার নেই, ওর কোনো দোষ নেই। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এখন উদয়নারায়ণপুরের বাস স্ট্যান্ড। এইখানেই হচ্ছে উদয়নারায়ণপুরের বাস স্ট্যান্ড, মানে আর একটুখানি গিয়েই। আর উদয়নারায়ণপুর পৌঁছেছি মানে আমরা কিন্তু হাওড়া জেলায় এন্টার করে ফেলেছি, বুঝতে পারছো? উদয়নারায়ণপুরটা কিন্তু হাওড়া জেলায়, হুগলি শেষ, এবার হাওড়া পার করব মেদিনীপুর। এখানেও মার্কেটে ভালোই ভিড় লেগেছে, সকালবেলা তো এইগুলোতে জ্যামটা হয়। বা দেখো আমরা পিছনে উদয়নারায়ণপুর পার করলুম, আর উদয়নারায়ণপুর পার করার পরে রাস্তাটা কিছুটা খারাপ ছিল, এক তো প্রচুর বাঁক, এইভাবে বাঁকছে, এদিকে বাঁকছে, মানে সাপ খেলার মতন, সাপের মতো খালি বাঁকছে এদিক আর ওদিক। তারপরে রাস্তাটাও খারাপ ছিল, দিয়ে জাস্ট তারপরে একটা তেমাথা এলো, তেমাথাটা পার করার পর থেকে কিন্তু রাস্তাটা মোটামুটি ভালোই। বন্ধুরা আমরা জাস্ট উদয়নারায়ণপুর পার করে কিছু কিলোমিটার এসে এক জায়গায় দাঁড়িয়েছি। এখানে এইদিকে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, আর বৃষ্টিটা এখন ছেড়েছে, রৌদ্রও দেখা যাচ্ছে, তার সঙ্গে মেঘলাও আছে। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি আর রেনকোটটা খুললাম। আর একটা ব্যাপার হচ্ছে, মানে আমাদের বাইকের এমন অবস্থা হয়ে গেল, আমরা কটা লরির পিছনে আসছিলাম, আর লরির চাকা থেকে এমন বালি কাদা মিক্স করে স্প্রে মারছিল না, পুরো সব কিছু মানে হেলমেট বাইক সব পুরো একদম বালি কাদাতে একদম পুরো ভর্তি হয়ে গেছিলো। তো সেইগুলো আমরা এখানে এসে একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ ভাবছি দাঁড়াবো এখানে, তারপরে আবার যাব আমতার দিকে। রাবার দিয়ে থাকলে ভালো হতো। সব কিছুর ব্যবস্থা আছে আমাদের। এই দেখো যা পলিথিনটা লাগিয়ে দিয়েছি, দিয়ে ফোনটাকে এবার স্ট্যান্ড করে দেওয়া হয়েছে হোল্ডারে। আর এই পেট্রোল পাম্পটায় আমি করলুম। এখন তেল ভরতে হবে না আমার, তুই ভরবি? চলো, আপাতত যা তেল আছে আমি দীঘায় পৌঁছে যাব জগন্নাথ মন্দিরে। তো আমাদের হরিপাল থেকে দীঘা হচ্ছে মোটামুটি কম বেশি 200 কিলোমিটার, আর আমরা সকাল থেকে রাইড করেছি 50 কিলোমিটার। এখন আমাদেরকে 150 কিলোমিটার রাইড করতে হবে। সময় হয়ে গেছে 6:42, বেরিয়েছি 5টায়, মানে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টায় মাত্র বাইক রাইড করেছি 50 কিলোমিটার, মানে ওটা নিয়ে বেরিয়ে পড়েছে সাহস করে, এটাই হচ্ছে বড় কথা। আর আমার বাইক তো কী বলবো, জিন্দাবাদ ভাই জিন্দাবাদ। আমরা এখন পার করছি শেওড়া বেড়ে। এই শেওড়া বেড়েই হচ্ছে আমার মানে একটা দাদার শ্বশুর বাড়ি। এখানে আমরা এসেছি কয়েকবার। এইখানে একটা দারুণ পানের দোকান আছে, এই দোকানটা এইটা বন্ধ রয়েছে এখন,
এখানে পান খেয়েছি, বিখ্যাত পান। মানে মানে এইরকম জায়গাতে এরকম পানের দোকান মানে আমি দেখে অবাক হয়ে গেছি। কত রকমের ভ্যারাইটি রয়েছে পানের। আর এই রাস্তাটা কিন্তু খুবই ভালো। মানে উদয়নারায়ণপুর থেকে কিছুক্ষণ এলাম, ওই 2 কিলোমিটার মতো রাস্তা খারাপ ছিল, তারপর থেকে রাস্তাটা কিন্তু খুবই ভালো। এইখান দিয়ে যে রাস্তাটা, এইটা হচ্ছে একটা নদীর বাঁধ দিয়ে রাস্তা। আমরা জাস্ট আমতা থেকে আমতা এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা যে রোডটা দিয়ে আসছিলাম, আমতা রোডটা, ওই রোডটা থেকে একটা রোড ক্রস করলুম। রোডটা ক্রস করার পরে আমরা এই রাস্তাটা ধরেছি। তো আমরা মেন রোডটা ছেড়ে দিয়েছি। মেন রোডটা ছেড়ে দিয়ে আমরা একটা শর্টকাট রাস্তা ধরেছি, যেটা নদীর বাঁধ দিয়ে যাচ্ছে। আর আমাদের পাশ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে কিন্তু দামোদর নদ, বুঝতে পেরেছো? আমরা এখন দামোদর নদের মানে পার দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো তো? আর এই রাস্তাটা দিয়ে আমি কিন্তু একবার গেছিলাম, আমার মনে পড়ছে। মানে আমরা গেছিলাম সেবারে ক্ষীরাই গেছিলাম। আর মানে সবথেকে প্রথম, জীবনের প্রথম আমি যার সঙ্গে বাইকে ঘুরতে বেরিয়েছি, তার সঙ্গে গেছিলাম। সেটা হচ্ছে শফিকুল ইসলাম, আর ওর ব্র্যান্ড হচ্ছে ম্যাজিক সলিউশন। সেই ম্যাজিক সলিউশনের সঙ্গে আমি বেরিয়েছিলাম, তখন এই রাস্তাটা দিয়ে গেছিলাম। তবে এই পার দিয়ে নয়, তখন গেছিলাম ওই পার দিয়ে, কারণ ওইরকম কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমি ফটো তুলেছিলাম আমরা, আমার মনে পড়ছে। আর ওই দিকের পাড়ের রাস্তাটা কিন্তু পিচ, তখন পিচ মানে নতুন পিচ হয়েছিল, এখন কীরকম বলতে পারছি না। আর এই দিকের যে রাস্তাটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে মানে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢালাই রাস্তা। আর আমাদেরকে গুগল ম্যাপ দেখিয়েছে এইটা দিয়েই, সেই জন্য এখন সোমনাথ এইটা দিয়েই যাচ্ছি আমরা। কিন্তু কি বলবো, বিখ্যাত লাগছে, দারুণ লাগছে আমার। আমি যখনই বিখ্যাত ওয়ার্ডটা বলি না, তখন আমার সুমনের কথা মনে পড়ে যায়। মানে আমি বলেছিলাম বিখ্যাত, আর ও তার সঙ্গে একটা ওয়ার্ড বলেছিল, দারুণ ফানি ওয়ার্ড, সেটা হচ্ছে বিখ্যাত। সেই বিখ্যাত আর বিখ্যাতটা, মানে যখনই বিখ্যাত বলি তখনই আমার সুমনের কথা মনে পড়ে। কে বলি, এই যে আমি বাইকে নিয়ে যাচ্ছি না, আমার বাইকে যদি কোনো রকম ছোটোখাটো প্রবলেম হয়, আমি কিন্তু বুঝতে পারি। আর আমার বাইকে কদিন আগে একটা প্রবলেম হচ্ছিল, তো সেটা হচ্ছে যে আমার হ্যান্ডেলটা মাঝে মাঝে টাইট হয়ে যাচ্ছিলো। এই এসপি 125 এই প্রবলেমটা হয় অনেকের, অনেকেই হয়তো ফেস করো। এর দুটো প্রবলেম আছে এসপিতে, একটা হচ্ছে হ্যান্ডেলের প্রবলেম, আর 2 নম্বর প্রবলেম যেটা, সেটা হচ্ছে গিয়ারের প্রবলেম। আর তার সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, আমার বাইকের টুকিটাকি কাজ আমি কিন্তু নিজে করিয়ে নিই। যেমন এর ফগ লাইট যে লাগানো আছে, ফগ লাইটটা পুরো আমি নিজে ইনস্টলটা আমি নিজে করেছি। তারপরে আমার যে বাইকের টুল বক্স লাগানো আছে, টুল বক্স আমি নিজে লাগিয়েছি। কারণ আমার মিস্ত্রিদের কাজ না, মানে অনেক কিছু কিছু কাজ আছে যেগুলো আমার পছন্দ হয় না, আর যেগুলো আমি জানি না, যেগুলো পারবো না, যেগুলো আমার দ্বারাই হবে না, সেইগুলি একমাত্র আমি মিস্ত্রিকে দিয়ে করাই। আর বাকি টাইমে টাইমে আমি কিন্তু আমার বাইকের সার্ভিসটা করাই। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এখন, আমার মনে হয় এই ব্রিজটা দিয়ে আমাদেরকে পার হতে হবে, পার হয়ে ওই পারে যেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছি। এই ব্রিজটা কিন্তু আগে ছিল কিনা আমি জানি না, আমার মনে হয় ব্রিজটা হয়তো নতুন হয়েছে। কারণ এর আগের বারে যখন আমরা গেছিলাম ক্ষীরাই, তখন এই ব্রিজে মানে এইটা দিয়ে লোকেশন দেখায়নি, রাস্তার লোকেশন দেখিয়েছিল, ডাইরেকশন দেখিয়েছিল যেটা ওই পার দিই। তো এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে। নদী পার করে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে কি, সাবগাছতলা, খালনা, তাই তো, খালনা, খালনা সাবগাছতলা, জয়পুর থানা। আবার জয়পুর, ওদিকেও জয়পুর, এদিকেও জয়পুর। জয়পুর থানা তো আপনাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের জায়গাটার নাম খালনা। আচ্ছা আচ্ছা। আমি নিয়েছি শুধু তরকারি আর মুড়ি, আর সোমনাথ নিয়েছে তরকারি মুড়ি, তার সঙ্গে একটা তেলে ভাজা। আমরা এখন খালনায় সকালবেলা তরকারি মুড়ি খেয়ে নিচ্ছি। এইটাই হচ্ছে ব্যাপার, মানে যখনই বেরোনো হয় এরকমই হয়, তাই না? এর ব্রেকফাস্ট, না 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 না, ব্রেকফাস্ট নয়, সকালের নাস্তা। অ্যাকচুয়ালি আমরা খেলুম একদম পিওর বাঙালি খাবার, মুড়ি আর তরকারি। যা তোমরা তো দেখলেই, তোমাদেরকে দেখালাম কি খেলুম। যেহেতু বাঙালি খাবার, তাই বাংলা বলো, নাস্তা করলাম।
ব্রেকফাস্ট নয়, ব্রেকফাস্ট মানে তো ইংরেজি খাবার খেতে হবে না, সেসব তো আমরা কিছু খাইনি। জাস্ট ফান করলাম। সো চলো, আর মাত্র 5-7 কিলোমিটার গেলেই আমরা কিন্তু মেন রোডে উঠবো। কিন্তু আমতায় আর যাবো না, বুঝতে পেরেছো? আমরা আমতার রাস্তা ধরিনি, আমরা কিন্তু বাগনানেরও পরে হাইওয়েতে উঠবো। আমরা এবার কিন্তু হাইওয়ে ধরবো। সামনে আমরা হাইওয়ে দেখতেই পাচ্ছি। কোলাঘাট এখান থেকে 16 কিলোমিটার, মানে এই মোড়টা থেকে কোলাঘাট 16 কিলোমিটার। বাগনানের পরের মোড় দিয়ে উঠছি। তবে এই দিক দিয়ে আমরা যেটা দিয়ে এলাম, রাস্তা কিন্তু ভালোই, খারাপ নয়, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, অবশ্যই এটা দিয়ে আসা যাবে। আজকে এখন আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে কি, যখন মানে আমাদের কোনো একটা জিনিস পুরানো হয়ে যায়, তখন মানে জিনিসটা যখন আমরা যখন নতুন জিনিস পেয়ে যাই, তো পুরানো জিনিসের ওপর আমাদের যে আস্থা, তারপরে ভালোবাসা, বিশ্বাস যে কতটা কমে যায়, তার একটা প্রমাণ আমি দেখাবো। দেখো, এখন তো মানে স্পিড রয়েছে 30 কিলো, 30, আমরা 30-এ যাচ্ছি। আর হাই রোডে উঠলে সোমনাথের স্পিডটা কত হয় তোমাদেরকে দেখাবো। কেন বলছি দেখাবো, তার কারণ হচ্ছে মানে যে থেকে ও রয়্যাল এনফিল্ড পেয়েছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যেটা আছে আর কি, সেটাও যে থেকে পেয়েছে, তারপর থেকে ওই বাইকটার কথা বললেই, মানে ওর কাছে এখন সাইন রয়েছে, এই সাইনের কথা বললেই ও বলে আমার বাইক তো আর যেতে চাইছে না, তারপরে অনেকটা আনকমফোর্টেবল, তারপরে আবার গাড়িটা আনছে না, স্পিড নিচ্ছে না, অনেক রকমের সমস্যা হচ্ছে। আমি বলছি দাঁড়া ভাই দাঁড়া, তো মানে নতুন গাড়ি পেয়ে এখন এর প্রতি ভালোবাসাটাই হয়ে গেছে দেখছি। তবে ও হাইওয়েতে ওঠার পর স্পিডটা কত নেয় সেইটাই আমি তোমাদেরকে দেখাবো। ও তো বলছে আমার গাড়ি 60-এর উপর আর ওঠে না, মানে উঠলেও গাড়ি ধোঁয়া মারে, এই করে, টানতে চায় না। তো স্পিডটা কত নেয় আমি তোমাদেরকে দেখাবো। আমি বলেছিলাম না স্পিড বেড়ে যাবে, মাঝে মাঝে 70 উঠে যাচ্ছে, 70। আর আমি যদি একটুখানি ওকে চাগিয়ে দিই, তাহলে দেখবো 80 তুলে ফেলবে। মানে ও অ্যাকচুয়ালি ব্যাপার কি, বাইকটার উপর কনফিডেন্স কমে গেছে বলে এই কথাগুলো বলে। ভালো লাগে না আর, ভালো গাড়ি চাপছে, এটার ভালো লাগছে না। এটা তো আমাদের মানুষের মানে একটা ধর্ম হয়ে গেছে, আমাদের তো স্বভাব এটা। আমরা যখন ভালো জিনিস পেয়ে যাই, তখন আমাদের পুরানো জিনিসের ওপর আর কোনো রকমের কদর থাকে না। জাস্ট দেখো কত যাচ্ছি, 74-এ যাচ্ছি, ভালো করে দেখো 74, মানে বুঝতে পারছো 80 উঠবে উঠবে করছে। আর ও বলছে 60-এর বেশি আমার গাড়ি আর ওঠে না, টানতে পারে না। তাহলে যাচ্ছে কি করে? নাটকখানা কত দেখবো ভাই। এটা আমাদের সর্বক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এই জিনিসটা হয়, আমার ক্ষেত্রেও হয়। মানে হয়তো আমি সেই জিনিসটা রিয়েলাইজ করতে পারি না নিজে নিজে, অন্য কেউ আমাকে বলতে পারবে যে হ্যাঁ ভাই তুই এইটা করলি, বাট এটা সকলের ক্ষেত্রেই হয়। সো আমরা আর কিছুক্ষণ গেলেই কিন্তু কোলাঘাটের ব্রিজ পার করব। ওই দেখো সামনে সোমনাথ যাচ্ছে, তো আমার বাইকের স্পিডটা দেখো 82, তাহলে 82 তো উঠে গেল, তাহলে 60-এর উপরে উঠবে না? ওই দেখো ওইটা হচ্ছে সোমনাথ, বুঝতে পারছো তো আমার সামনে যেটা যাচ্ছে? পুরো মেয়েদের মতো লাগছে না? মানে মেয়েরা যেমন ড্রেস পরে শিখছে এরকম টাইপের লাগছে, মানে ওর রেড কোটটাই সেই রকম আর কি। আর হাওয়া ফুল ধরে নিচ্ছে, হাওয়া ধরে নেওয়ার কারণে বেলুনের মতো ফুলে আছে। আর তার সঙ্গে মানে এই ব্যান্ডটা লাগিয়েছে, রিফ্লেক্টর ব্যান্ডটা, আর ওটা চেপে রেখেছে কোমরটাতে, বিখ্যাত লাগছে। পিছন থেকে মনে হয় পুরো মহিলা যাচ্ছে, বাট এটা হচ্ছে আমাদের সোমনাথ পাল। জগন্নাথ দেবের পতাকা এখান থেকেই দেখতে পাচ্ছি। তো আমরা এখন পার করছি কোলাঘাটের ব্রিজ। ওই দেখো প্রত্যেকবারেই যেটা বলি, ওইদিকে হচ্ছে রেল লাইন আর এই হচ্ছে রোড। আর সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোলাঘাটের বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র। ওখানে অনেকগুলো চিমনি ছিল, বাট সেইগুলোকে কিছু ভেঙে দেওয়া হয়েছে পুরানো হয়ে যাওয়ার কারণে। আর এখন 3টে বড় রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি দূর থেকে। চাকাটা থেকে কেমন কুয়াশা ছাড়ছে দেখো ভাই। আমি ওভারটেক করে নিই এইখানটা, না হলে ওই দিকেই আসবে। তো আমরা এখন পার করবো এবার মেচেদা। তো মেচেদা পার করতে করতে একটা কথা আমি তোমাদেরকে বলি, মানে অনেক একদম মনের কথা, ইমোশনাল লুকিয়ে রয়েছে কথাটার মধ্যে, বাট কথাটা কিন্তু ভাবার বিষয় আছে কথাটা নিয়ে। তো বিষয়টা হচ্ছে যেটা, অনেকে বলে যে তোরা বাইক নিয়ে এদিক ওদিক যাস, অনেক দূরে দূরে যাস, এতে তো প্রচুর রিস্ক লাইফে। ওরা কি চিন্তা ভাবনা করে কেন বলে আমি জানি না, বাট যার যেটা মনে হয় সে সেটা কমেন্ট করে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা বলো, জীবনে রিস্ক কিসে নেই? মানে এমন কোনো
ট্রাভেল আছে যেটার মধ্যে দিয়ে আমরা ট্রাভেল করলে আমাদের জীবনে রিস্ক থাকবে না। বাইকে ঝুঁকি বেশি আমার তো মনে হয় না। যারা বাইক চালাতে পারে না তাদের কাছে বাইকের ঝুঁকি বেশি হতে পারে, বা যাদের বাইকের উপর কম মানে কনফিডেন্সটা কম আছে তাদের কাছে ঝুঁকি হতে পারে। দেখো, চালাতে পারে না এটা বলবো না, বাট কনফিডেন্সের ব্যাপার থাকে একটা। যাদের কাছে কনফিডেন্স কম আছে তাদের কাছে একটা ঝুঁকি হতে পারে। আমাদের কাছে তো বাইকটা অনেকটা ইজি মনে হয় অন্যান্য কোনো ট্রাভেলের দিক থেকে। তাছাড়া দেখো, জাস্ট কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ করলো, একটা এয়ার ইন্ডিয়া ক্র্যাশ যে করলো, কতজন মরলো বলো তো? একসঙ্গে প্রায় 250 জন মানুষ মারা গেল। তাহলে কিসের ওপর তোমার কনফিডেন্স, কিসের ওপর ভরসা, কাকে ভরসা করবে? একটা প্লেন যদি ক্র্যাশ করে যায়, যেখানে মানে কয়েকশো মানুষকে নিয়ে উড়ছে, সে যদি ক্র্যাশ করে তাহলে কার ওপর ভরসা করবে? ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে না প্রত্যেক দিন, মানে প্রায় দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কার অ্যাক্সিডেন্ট হচ্ছে না? কারও হচ্ছে। বাস হচ্ছে না? বাস তো ভাই আরও বেশি হচ্ছে। তো কার ওপর কনফিডেন্স, কার ওপর মানে ভরসা করবে? তার থেকে আমাদের বাইকটাই বেস্ট। আমরা অনেকটা কমফোর্টেবল থাকি এবং আমাদের জার্নি যে হয় আমাদের নিজেদের মতন হয়। যেখানে খুশি দাঁড়াই, যেখানে খুশি খাই, যা মানে আমাদের ইচ্ছে হয়, যেখানে মানে যেটা ইচ্ছে হয় আমরা সেটা করতে পারি। একবার বৃষ্টি আসছে, আবার রৌদ্র বেরিয়ে পড়ছে। এইমাত্র বৃষ্টি পড়ছিল, আবার রৌদ্র বেরিয়ে পড়েছে। আর আমরা জাস্ট কোলাঘাট ক্রস করে এখন হলদিয়া রোড ধরে নিয়েছি। এটা হচ্ছে হলদিয়া হাইওয়ে। এই রাস্তাটা সোজা হলদিয়া চলে যাচ্ছে, যেখান থেকে অনেক পেট্রোলিয়াম সাপ্লাই হয়। সময় হয়ে গেছে 8:46, আর আমরা এখন পৌঁছে গেছি নন্দকুমারের সার্কেল রোড। এই রাউন্ডটা ঘুরে আমরা চলে যাব এখন ডান দিকে। পুরো এই রাউন্ডটা ঘুরতে হবে আমাদেরকে, আর এই রাউন্ডটা ঘুরে আমরা যাব ডান দিকে, সোজা চলে যাচ্ছে হলদিয়া। হলদিয়া আমরা হলদিয়া যাব না, আমরা ধরে নিচ্ছি কাঁথি রোড। দীঘায় যাওয়ার পথ যেটা মানে কলকাতা থেকে, তাতে করে এই নন্দকুমার পর্যন্ত তো রাস্তা খুবই ভালো, ডবল লেনের রোড, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। কিন্তু এই নন্দকুমারের পর থেকে এবার হয়ে যাচ্ছে সিঙ্গেল রোড। আর এই সিঙ্গেল রোড মানেই কিন্তু মানে সবসময় একটা রিস্ক থেকেই যায়। কারণ এক তো এই রোডটা প্রচুর চাপ, আর এই মুহূর্তে তো প্রচুরই চাপ বলা চলে। কারণ যেহেতু আজকে রথযাত্রা, বিশেষ করে এই বছরে প্রথম রথযাত্রা যেহেতু হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বা দীঘার জগন্নাথ ধামে, এই সিজনে, এই দিনে, আজকের দিনে। আর এটা রাস্তা মানে তো একটা সমস্যা থেকেই যাচ্ছে। মানে একটা গাড়ির পিছনে পড়ে গেলে তার পিছনে কতক্ষণ যেতে হবে তার কোনো ঠিক নেই। আর বিশেষ করে যদি এরকম বাস হয় তাহলে তো ভাই আরও সমস্যা। তার কারণ হচ্ছে এরা যে কোনো সময় দাঁড়াবে, ঝবাং করে ব্রেক মারবে, রোডের মাঝখানেই দাঁড়িয়ে পড়ে। তো আবার অনেকে করে। দেখো, আমার যেটা মনে হয় যতটা শীঘ্রই কলকাতা থেকে দীঘা পর্যন্ত রাস্তাটাকে ডবল লেন করা দরকার আছে। মানে পিডব্লিউডির এই দিকে অবশ্যই নজর দেওয়া দরকার আছে, এবং এই রাস্তাটায় কিন্তু ডবল লেন করা অবশ্যই দরকার আছে। মানে ওয়ান ওয়ে করার দরকার অবশ্যই আছে, কিন্তু না হলে এই রাস্তায় যে হারে দিনে দিন গাড়ির চাপ বাড়ছে, এতে করে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হবে। তো তোমাদের কি মত, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তোমাদের কি মনে হয়? যারা গাড়ি করে যাতায়াত করো তারা অবশ্যই জানো। দেখো, রাস্তাটা মানে চওড়া আছে, অবশ্যই চওড়া আছে, তবে যতটা চওড়া আছে এই চওড়ায় আরেকটা করতে হবে। নাহলে এই রাস্তা দিয়ে বাসগুলো যেভাবে যায় তাতে করে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। আমরা বর্ষার সময় যখন বেরোই, আমাদের একটা অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে এই রেনকোট পরো আর খোলো। মানে যখন বৃষ্টি হচ্ছে না রেনকোট খুলে রাখছি, আবার যখন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এক্ষুনি আবার পরে নিচ্ছি। এই যে এই সমস্যাটা, এটা কিন্তু আমাদের একটা বড় অসুবিধা হয়
এই যেমন দেখো সোমনাথ আবার পড়ে ফেলেছে, দেখতে পাচ্ছ, একটা অদ্ভুত প্রাণী লাগছে পিছন থেকে দেখতে। সো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, আমরা এইমাত্র পড়লাম, মানে খুলে ফেলেছিলাম রেনকোট, আর এখন আমরা পার করব হলদি নদী। বাসটা এমন করছে যেন ওই একা যাবে, বাকি আর কেউ যাবে না। কি মনে করে কে জানি বাসগুলো, যাই হোক বাসগুলো নয়, বাসের ড্রাইভারগুলো। হলদি নদীতে জল খুব কম, কি ব্যাপার বলো তো, জল কমে গেছে কেন ভাই? হলদি নদীর ধারে ইট পাজা তো ভর্তি, ইট পাজা নয় মানে ইট ভাটা। ব্রিজটা কিন্তু অনেক পুরানো ব্রিজ, মডেলটা দেখেই বুঝতে পারছি এটা অনেক পুরানো মডেল। উড়ে যা ভাই, উড়ে যা, যদি অতই তোর ইয়ে থাকে তো উড়ে যা, কি তোমরা কি বলো? আমরা এইমাত্র রেল লাইনটা ক্রস করলুম, আর রেল লাইনটা ক্রস করার সময় একটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে যে রেল লাইনটাও কিন্তু ডবল করা দরকার আছে। মানে দীঘার ট্রেন এতই লেট করে, সকালের ট্রেন সন্ধ্যাবেলায় যায়, সন্ধ্যাবেলার ট্রেন রাত্রির বেলা যায়। লাইনটাও ডবল করা দরকার আছে, এবং তার সঙ্গে সঙ্গে রোডও কিন্তু ডবল লেন করা দরকার আছে, দুটো ওয়ে করার দরকার আছে, দুটো ওয়ে। যাই হোক, আশা রইল সরকারের উপর, আশা রইল রেলওয়ের উপর, আশা রইল পিডব্লিউডির উপরে। বাকি এবার দেখা যাক কটা জেনারেশন কাটে। দীঘায় যাওয়ার পথে এই যে গ্রামটা পড়ে, এই গ্রামে কিন্তু রাস্তার ধারে ধারে প্রচুর মানে ডাবের জল বিক্রি হয়। তো তোমরা চাইলে অবশ্যই এখানে ট্রাই করতে পারো। আমরা একবার না দুবার খেয়েছিলাম এখানে ডাবের জল। আবার বৃষ্টি আসছে, আবার রেনকোট পরতে হবে। এ এক চব্বু। কাঁথি এখন এখান থেকে 20 কিলোমিটার, আর এই জায়গাটাতেই একমাত্র সব থেকে রোড এবং রেল লাইন সব থেকে বেশি কাছাকাছি আসে। দেখো এই কাছেই হচ্ছে রেল লাইন যাচ্ছে, দীঘার রেল, আর এই হচ্ছে রোড। বাকি আবার দূরে চলে যাবে, আর কিন্তু এতটা কাছে আসবে না। বাস আমার রোড নিয়ে কিন্তু একটু কমপ্লেন আছে ভাই, যাই বলো, রোড কিন্তু চওড়া করা দরকার হয়ে গেছে। গাড়ির যা চাপ, মানে ট্রেন লাইনও ডবল করতে হবে এবং রোডও কিন্তু চওড়া করতে হবে। জোর বৃষ্টি এসে গেছে, এই দেখো, বুঝতেই পারছো। যদিও আমি আমার ক্যামেরাকে ওয়াটারপ্রুফ করার জন্য একটা পলিথিনের কভার লাগিয়ে রেখেছি, আর এই কভারের উপরে এই জলটা লাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু ঝাপসা হয়ে যাবে। তারপরেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বৃষ্টিটা কেমন হচ্ছে। তবে আমার ট্যাঙ্ক ব্যাগটাকে ঢাকা দেওয়ার প্রয়োজন আছে, একটা কভার দেওয়া আছে, এই কভারটা অতটা মানে সেফ নয়, আর একটা কভার আছে ওটাও ডবল লাগিয়ে দিলে মনে হয় বেস্ট হতো। তো আমরা এখন কাঁথিতে এন্টার করেছি, আর খুব সুন্দর বৃষ্টিও হচ্ছে, হালকা হালকা বৃষ্টি। মানে রেনকোটটা যে আমরা পরে আছি, তো রেনকোট পরে আছি আমাদের এবার, মানে জাস্ট ঠিকঠাক লাগছে। তো এখানে অ্যাকচুয়ালি রেড লাইট হলো, বুঝতে পেরেছো? মানে আমি পার হয়ে গেছি, তারপরেই হয়েছে। তারপরে আমি ওদিকে ব্যাক পিছনে তাকালাম, একটা সিভিক ছিল, বললো চলে যাও চলে যাও। তো যেটা বলছিলাম, খুব সুন্দর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, তার সঙ্গে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। মানে গরমটা যে হচ্ছিল, মানে একটা উৎকুতুনি গরম যে হচ্ছিল, সেই গরমটা কিন্তু আর হয়নি গো, এবং মানে আরাম লাগছে জাস্ট বাইক চালাতে। বাস একটা ইমেজ আসছে, তেরা নাম হ্যায় ক্যা, ভাই কি বলবো, বিখ্যাত মজা আসছে, বিখ্যাত মজা আসছে। কি সুন্দর মৃদু একটা বৃষ্টি ঝরছে উপর থেকে, রাস্তাটা হয়ে আছে কালো, আর আমরা একটা নর্মাল স্পিডে বাইক চালিয়ে যাচ্ছি দীঘার দিকে, সৈকতের দিকে। আজকে গড়তে চলেছে একটা ঐতিহাসিক ডেট, তার আমরা সাক্ষী হতে চলেছি, বুঝতে পারছো? একটা বিরাট আনন্দ মনের মধ্যে, ইমেজ এসে যাচ্ছে, ইমেজ। মানে এরকম বৃষ্টি, তার সঙ্গে এরকম রাইডিং, হাই হাই হাই, পুরোপুরি ইমেজ আসছে, পুরোপুরি। সচ কাহু মজা আ গেয়া। আর এই মজাটা নেওয়ার জন্যই তো আজকে বেরিয়েছি। সকালবেলা সোমনাথ বলছে আজকে প্রচুর বৃষ্টি হবে, আমি বৃষ্টি হোক না, বেরোবো, বৃষ্টির মজাটাও তো নিতে হবে, তাই না বলো? এই যে দেখো চতুর্দিকে একদম পুরো অন্ধকার হয়ে আছে, কালো হয়ে আছে,
রাস্তায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাও মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় দেখো গাড়ির পুরো লাইন লেগে গেছে। আর সব থেকে বেশি বৃষ্টি কিন্তু এই সময়টা এসেছে, যাই বলো, বিখ্যাত বৃষ্টি হচ্ছে এই সময়টায়। ও হো, মজা আ গেয়া, মজা আ গেয়া। টোটাল প্রিপারেশনের সঙ্গে বেরিয়ে পড়লে কোনো চাপ নেই, সেটা বাইক নিয়েই বেরো, সাইকেল নিয়ে বেরো, হেঁটে হেঁটে বেরো, সেটা তোমার ইচ্ছে, বাট টোটাল প্রিপারেশনটা নিয়ে বেরোতে হবে। তাতে বৃষ্টি হোক যাই হোক কোনো সমস্যা নেই। চলো, আমরা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি দীঘার। আর কতক্ষণ লাগে দেখা যাক। আমরা রামনগর পার হয়ে দীঘার রাস্তাটা ছেড়ে দিয়েছি। দীঘার রাস্তা ছেড়ে দিয়ে এখন আমরা শঙ্করপুর বিচের রাস্তাটা ধরে নিয়েছি। তার কারণ হচ্ছে এই রামনগরের পর থেকে রাস্তাটা তো খুবই সরু, আর তার সাথে সাথে আজকের দিনে তো প্রচুর গাড়ি। তার কারণে আমরা ওই রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা শঙ্করপুরের রাস্তাটা ধরলাম। এবার এইটা দিয়ে আমরা ঘুরে কিন্তু সৈকত সুন্দরী রোড হয়ে আমরা ওল্ড দীঘায় প্রবেশ করব। আর এইদিকে দেখতে পাচ্ছ রাস্তা ফাঁকা আছে। রাস্তাটা যদিও খারাপ, তবে ফাঁকা আছে, গাড়ির চাপ নেই। গাড়ির চাপ থাকলে অসুবিধা হতো। এইদিকে যেহেতু গাড়ির চাপ নেই, তাহলে আমরা এটা দিয়ে যেতেই পারি। একটু ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু এদিকে গাড়ির চাপ নেই। এবং তার সাথে সাথে আমরা কিন্তু সৈকত সুন্দরী রোড ধরে যখন যাব, এখানে কিন্তু একটা দারুণ ভিউ পাই। মানে মোহনার যে ভিউটা দূর থেকে হেভি লাগে, সেটা আমরা কিন্তু দেখব। দেখো, শঙ্করপুরের এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। মানে এই ব্রিজটা, আমরা যখন সেই অনেক সবাই মিলে একসঙ্গে এসেছিলাম, তখন এই ব্রিজটায় দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আর এইখান থেকে মানে চতুর্দিকের পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে, একটা আলাদাই অনুভূতি। আর এখান থেকে কিন্তু সমুদ্রও দেখা যাচ্ছে। ওই দূরে যদি তাকাই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো সমুদ্র। আর এইদিকে তৈরি হয়েছে মাছের ভেড়ি, বিরাট বড় এরিয়া নিয়ে মাছের ভেড়ি তৈরি হয়েছে। এই হচ্ছে সৈকত সুন্দরী রোড। আর এইখানের ভিউটা দেখতে পাচ্ছ তো কি দারুণ লাগছে। তার কারণ হচ্ছে এখন জোয়ার রয়েছে, আর জোয়ার আসার কারণে জল কিন্তু এগুলো এসে গেছে। নাহলে এমনি অন্য টাইমে কিন্তু এগুলো আবার শুকনো থাকে। যখন ভাটা পড়ে তখন কিন্তু এগুলো সব শুকিয়ে যায়, জল থাকে না, সব জল নেমে যায়। আবার যখন জোয়ার আসে তখন এইখানে জল উঠে চলে আসে। আর ওই দূরে হচ্ছে মোহনা, দেখতে পাচ্ছ ওই দূরে হচ্ছে মোহনা। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এখানে ছবি তোলার জন্য। সুন্দরী রোড হয়ে এবার দীঘা এন্টার করছি। এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজকে দীঘার সাজো সাজো উৎসব। দেখতেই পাচ্ছ, দেখো এইখান থেকেই কিন্তু ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে। প্রচুর কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে রথ উপলক্ষে, যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। তার কারণেই কিন্তু অলরেডি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং দুই দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই যে পোস্টারগুলো দেখতে পাচ্ছি, এই ব্যানারগুলো লাগানো হয়েছে। মানে আমরা থেকে দেখে আসছি, এটা কোলাঘাটের পর থেকেই আমরা কিন্তু দেখে আসছি এইগুলো। দেখো এখনও কিন্তু কাজ এখানে চলছে, দেখতে পাচ্ছ মাছের বেড়া লাগানোর। সব বাঁশ দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে দুই দিকে সমুদ্র। আর আমরা এখন পৌঁছে গেছি ওল্ড দীঘায়। আর আমাদের এই জাস্ট আচ্ছা মোহনার রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। আমাদের বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে মোহনার রাস্তা, ওই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। এবং বিচের রাস্তাগুলোও কিন্তু বন্ধ করা রয়েছে দেখছি অনেক। এখানে বড় ডিসপ্লে লাগিয়েছে, তার মানে যখন রথযাত্রা হবে তখন সরাসরি আমার মনে হয় এখানে দেখাবে। আর এই পার্কিং করে